গল্পেক শ্রাবণ মেঘের দিনে। লেখা উনেলা রহমান। পর্ব 18। রাত বাজে 10টা, সবাই খাবার টেবিলে একত্রে বসেছে। শহীদুল খান বারবার আর চোখে তাকাচ্ছেন ছেলের দিকে। কিছুক্ষণ আগেই উকিল ফোন দিয়েছিল এবং জানিয়েছে উকিল শ্রাবণ কি বলেছে। শহীদুল খান বুঝতে পারছে না শ্রাবণের মনে কি চলছে। আমেরিকার মতো জায়গায় থেকেছে। কিছু কিছু সময় ফোন করে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে একজন পরিচিত লোকের কাছে পার্ট টাইম জব করে শ্রাবণ। কিন্তু উনি লেখাপড়ার সমস্ত খরচ বহন করেছে। শ্রাবণের কাছে 10 লাখ টাকা নেই মানতে পারছে না, তবুও তর্কের খাতিরে ধরে নিল নেই। যে কোন মুহূর্তে টাকা নিয়েই ছেড়ে দিতে পারে। এই সয় সম্পদ সব তো ওই ছেলে হিসেবে উত্তরাধিকারী। শ্রাবণ আর চোখে বারবার তাকাচ্ছে মেঘলার দিকে। মেঘলা মাছের কাটা এমন ভাবে বেছে খাচ্ছে যেন ক্লাস 2-এ পড়া কোন বাচ্চা হাত পা নষ্ট করে ছড়িয়ে ছিটে যেরকম খায় মেঘলাও সেরকম প্লেটটা পুরো নষ্ট করে ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে। শ্রাবণের যেন আশপাশ আর কোন কিছুই খেয়াল নেই। কে আছে কে নেই কোন কিছুই খেয়াল নেই, ঠাস করে বলে উঠল শ্রাবণ, এভাবে কেউ মাছের কাটা বেছে খায় বাচ্চা মেয়েদের মতো? দে আমাকে বেছে দেই। মেঘলা সাথে সাথে তাকালো শ্রাবণের দিকে। অবাক হলো। উনি মাছের কাটা বেছে দিবে? কিন্তু অবাক হলো আরো 6 জোড়া চোখ। সাজ্জাদ খান এবং শহীদুল খান তারা ভাত খাবে খাবে কি অবাকের রেশ ধরে হাতে লোকমা মুখে না দিয়েই তাকিয়ে রইলেন শ্রাবণের দিকে। কিন্তু শ্রাবণের তাতে কোন ভ্রুক্ষেপ নেই। বলেই সাথে সাথে প্লেটটা নিয়ে কাটা বেছে দিতে লাগলো। শ্রাবণের সত্যি আর খেয়াল নেই কে আছে না আছে। ও শুধু মাছের কাটা বেছে দিতে ব্যস্ত। অবাক হয়েছেন সাবিহা সুলতানা এবং আসমা বেগমও। মাছের কাটা বেছে দেওয়ার সাথে সাথেই যেন টনক নড়ল শ্রাবণের। হঠাৎ খেয়াল করল আশেপাশে চোখগুলো সব ওর দিকেই দেখছে। শ্রাবণ কোন কিছু না বলে চুপচাপ প্লেট এগিয়ে দিল মেঘলার দিকে। মেঘলা বলল, ধন্যবাদ ভাইয়া। সাথে সাথে শ্রাবণের আবার মেজাজটা চড়ে গেল। এই মেয়েকে কিছুক্ষণ আগে বলেছিল ভাইয়া যেন না বলে। বারবার বলে দিয়েছে শ্রাবণ ভাই বলতে, কিন্তু এই মেয়ে বারবার ভাইয়া বলে ওকে বিরক্ত করে ফেলছে। শ্রাবণ এই মুহূর্তে কারো সামনে বকাঝকা করতে চায় না। তাই চুপচাপ নিজের খাওয়া শেষ করে প্লেট রেখে উঠে গেল শ্রাবণ। এমনিও সবাই অবাক হয়ে তাকিয়েছিল, তাই এখানে আর বেশিক্ষণ থাকতে ইচ্ছা হলো না। শহীদুল খান তাকালেন আসমা বেগমের দিকে। একজন আরেকজনের চোখ চাওয়াচাওয়ি করছে। কেউ যেন বুঝে উঠতে পারছে না শ্রাবণে মনে কি চলছে। সিয়ামের সামনে খাবার সময় ছাড়া লামিয়া আর আসে না। সিয়াম আর চোখে দেখে লামিয়াকে, কিন্তু কিছু বলতে কোথায় যেন বাধে। এদিকে কে সাবিহা সুলতানা ভাবছে শ্রাবণকে বলে দিয়েছে মেঘলা থেকে দূরে থাকতে, কিন্তু এই ছেলেটা মেঘলার সবকিছুতেই এতটা অধিকার খাটাচ্ছে কেন বুঝতে পারছে না। রাত 11:30। হঠাৎ শ্রাবণ ছাদে যাবে সিগারেট খাওয়ার জন্য। মেঘলা রুমের পাশ দিয়ে যেতেই শব্দ শুনতে পেল মেঘলার পড়ার শব্দ। গুনগুন করে পড়ছে মেঘলা। দরজায় পা জোড়া থমকে গেল। শ্রাবণ মিনিট দুয়েক দাঁড়িয়ে ওর পড়া শুনল। হঠাৎ করে শ্রাবণের মনে পড়ল মেঘলাকে তো কখনো কোনো কোচিং সেন্টারে যেতে দেখে না। সামনে এসএসসি পরীক্ষা। তাহলে কি শুধু বাসায় পড়ে মেঘলা? কোন টিচার কেউ তো আসতে দেখে না। শ্রাবণ ভাবল হয়তো নতুন এসেছে তাই এখানে কিছু চিনে না, তাই ভর্তি হয়নি। মনে মনে প্ল্যান করে ফেলল আগামীকালকে নিয়েই কোন কোচিংয়ে ভর্তি করিয়ে দিবে। এইভাবে পড়লে ভালো রেজাল্ট করতে পারবে না। অবশ্যই একটু ভালো গাইড দরকার। শ্রাবণের এক বন্ধু ছিল এখানে এখন খুব প্রতিষ্ঠিত একটি কোচিং সেন্টারের মালিক। শ্রাবণ সাথে সাথে ছাদে যেতে যেতে ফোন দিল সেই বন্ধুকে। ফোন ধরতেই ওপাশ থেকে বলে উঠল, আমি কি ভুল কিছু শুনছি? ফোনটা কি তুই করেছিস? 6 বছর পর? ও মাই গড, কেমন আছিস? শ্রাবণ বলল, কথা তো বলতে দিবি। একটা মানুষ ফোন করেছে হ্যালোটা পর্যন্ত বলতে পারেনি। তুই বলেই যাচ্ছিস। থামো আমি বলি। কেমন আছিস শরীফ? শরীফ মুচকি হাসল। হেসে বলল, অনেকদিন পর ফোন দিয়েছিস। একটু বেশি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। তা হঠাৎ আমাকে কিভাবে মনে পড়ল? চলো না কাল দেখা করি। শ্রাবণ বলল, অবশ্যই কাল দেখা হবে। এজন্যই ফোন দিয়েছি। আমার একটা কাজিন ওকে তোর কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিব।
একদম নিজের বোনের মতো মনে করে লেখাপড়া করাবি। শরীফ সাথে সাথে দুষ্টুমি করে বলল, তোর কাজিন আবার আমার বোন হয় কি করে? আমারও কাজিন সিস্টার হবে। শ্রাবণ বলল, এজন্যই বলেছিলাম একদম নিজের আপন মায়ের পেটের রক্তের বোনের মতো করে পড়াবি। না হলে তো জানিস ঢাকা শহরে কোচিং সেন্টারে অভাব নেই। শরীফ বলল, ঠিক আছে ঠিক আছে। আর ব্ল্যাকমেইল করতে হবে না। চলে আয় আগামীকাল। সামনাসামনি কথা হবে। অনেক আড্ডা দিব, সময় নিয়ে আসিস। শ্রাবণ বলল, আচ্ছা ঠিক আছে। ছাদে দাঁড়িয়ে সিগারেট ধরিয়েই কথা বলা শেষ করে ফোনটি রাখল পকেটে। কিছুক্ষণ দাঁড়িয়ে সিগারেট খেলো এবং ভাবতে লাগলো সারাদিন যা যা হয়েছে। এমন কেন হচ্ছে শ্রাবণের সাথে? শ্রাবণ বুঝতে পারছে না। কি করবে, কি করা উচিত, কোন কিছুই বুঝতে পারছে না শ্রাবণ। মনে হয় যাই করে ফেলছে সবকিছুই ওর মনের অজান্তেই করে ফেলছে। বা চাইলেও ও নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না। সবচাইতে বড় কথা, হাঁটুর বয়সী একটা মেয়ের কাছে বারবার এভাবে হেনস্থা হচ্ছে, অপদস্থ হচ্ছে। পরদিন নাস্তা খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে বসেছে, চা কফি আড্ডা চলছে। শুক্রবার, আজকে কারো অফিস নেই। ঠিক এমন সময় শ্রাবণ শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, মেঘলা। মেঘলা বলল, জি ভাইয়া। শ্রাবণ আবারও বিরক্ত হল। চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, যা উপরে যে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নাম। মেঘলা অবাক হয়ে বলল, রেডি হয়ে নামবো কেন? কোথায় যাব? শ্রাবণ বলল, এদিকে খুব ভালো একটা কোচিং সেন্টার আছে সামনে, তোর পরীক্ষা, কোচিং সেন্টারে ভর্তি করে দিব। মেঘলা কিছুই বলল না। তবে সাজ্জাদ খান সাথে সাথে বলে উঠলেন, না না, তার প্রয়োজন নেই। মেঘলা এমনিও খুব ভালো স্টুডেন্ট, বাসায় একটু দেখিয়ে দিলেই হবে। আর তাছাড়া আনা নেওয়ায় সমস্যা হয়ে যাবে। আমিও চাকরি করি, খুব ভোরবেলা যেতে হয়, সিয়ামেরও কলেজ থাকে। শুধু বাসায় একটু ওকে টেক কেয়ার করলেই হবে। সিয়াম এসে ওকে সময় মতো দেখিয়ে দিবে। শ্রাবণ সাথে সাথে বলে উঠল, আমি নিয়ে যাব। আমি নিয়ে আসব। সমস্যা নেই। সাজ্জাদ খান অবাক হয়ে তাকিয়ে রইলেন শ্রাবণের দিকে। কি ছিল এই কথাটার মধ্যে? ও নিয়ে যাবে, ও নিয়ে আসবে, এতটা অধিকার বোধ করে কথাটা বলল যেন পারমিশন চাচ্ছে না, শুধু জানিয়ে দিল ওকে কোচিং সেন্টারে ভর্তি করাতে নিয়ে যাবে। লামিয়া, সিয়াম সবাই সামনে আছে, তাই এই নিয়ে আর কথা বাড়াতে চাইল না সাজ্জাদ খান। কারণ বারবার না করার পিছনে যুক্তি থাকতে হবে। যেখানে চাচাতো ভাই হিসেবে বলছে নিয়ে যাবে, নিয়ে আসবে, সেক্ষেত্রে না করার তো কোনো কারণ থাকতে পারে না। তাই চুপ করে রইলেন সাজ্জাদ খান। শহীদুল খান আর চোখে একবার তাকালেন সাজ্জাদ খানের দিকে। তাকিয়েই চোখ ঘুরিয়ে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণের কোন হেলদুল নেই। শ্রাবণ বলে উঠল, কি হলো, যাচ্ছিস না কেন? একটা কথা কতবার বলতে হয় তোকে? মেঘলা সাথে সাথে ধমক শুনে বলে উঠল, হ্যাঁ যাচ্ছি। বলেই ধীরে ধীরে সিঁড়ি ভেঙ্গে উপরে উঠতে লাগল। ঠিক 10 মিনিটের মাথায় কাপড়চোপড় চেঞ্জ করে পিছনে স্কুল ব্যাগ নিয়ে রেডি হয়ে নামল। শ্রাবণ হা হয়ে তাকিয়ে রইল মেঘলার দিকে। 2 বেনি করে নেমেছে আর পিছনে স্কুল ব্যাগ। ওড়নাটা গলায় ঝুলিয়ে রাখল 2 পাশে। মনে হচ্ছে 12-13 বছরের একটা মেয়ে ফিডার মুখে নিয়ে স্কুলে যাচ্ছে। চোখ ঘুরিয়েই আর চোখে তাকালো শহীদুল খানের দিকে। তাকিয়ে মনে মনে ভাবল, কি মনে করে 6 বছর আগে এই বাচ্চাটার সাথে বিয়ে দিয়েছিল বাবা, যাকে এখনো দেখে মনে হচ্ছে 12-13 বছরের একটা মেয়ে। অথচ শ্রাবণ ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে 28 বছরে পড়বে কিছুদিন পর, সংসার কি জিনিস এখনো বুঝতেই পারল না। এদিকে এই মেয়ে বয়সের চাইতেও বেশি ছোট হয়ে নেমেছে। একটি দীর্ঘশ্বাস ছাড়ল শ্রাবণ। তারপর চুপচাপ বাইরে বের হয়ে গেল, তবে যাওয়ার আগে বলে গেল, আমি গাড়ি বের করছি, তাড়াতাড়ি বাইরে আয়। মেঘলা ও সবার কাছ থেকে বিদায় নিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে 2 বেনি দুহাতে দোলাতে দোলাতে বাইরে চলে এলো। বাইরে এসেই দেখল শ্রাবণ ভাই মাত্রই গাড়ি বের করেছে। মেঘলা সাথে সাথে গাড়ির সামনে ডোর খুলে সামনে সিটে বসে পড়ল। শ্রাবণ আর চোখে একবার তাকালো মেঘলার দিকে। তাকিয়ে আবার একটি দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর সামনের দিকে তাকিয়ে বলল, ললিপপ খাবি? মেঘলার খুশি হয়ে সাথে সাথে শ্রাবণের দিকে তাকিয়ে বলল, আপনি ললিপপ নিয়ে ঘুরেন? শ্রাবণ আবার দীর্ঘশ্বাস ছাড়ল। ছেড়ে বলল, না, তবে ঘুরতে হবে।
তোর গেটআপ দেখে মনে হচ্ছে একটা ললিপপ হলে বেশ হয়। এবং আবারও তাকালো মেঘনার দিকে, তাকিয়ে মনে পড়ল সেদিন পেয়ারা গাছের কথাগুলো। পেয়ারা গাছে বসে মেঘলা বলেছিল একটি ছেলে ওকে ভালোবাসে। সাথে সাথে শ্রাবণ জিজ্ঞেস করল, তোকে স্কুলে কেউ পছন্দ করে রে? মেঘলা সাথে সাথে কেসে উঠল। কাশতে কাশতে শ্রাবণের দিকে তাকিয়ে বলল, আপনি কি করে জানলেন? শ্রাবণ বলল, আমি বুঝতে পারি এই বয়সে মেয়েরা প্রেমে পড়বেই। মেঘলা সাথে সাথে বলে উঠল, কখনো না। আমি কখনো কারো প্রেমে পড়িনি। আমাকে একটা ছেলে পছন্দ করে। শ্রাবণ বলল, তাহলে তোর কেমন ছেলে পছন্দ? মেঘলা সাথে সাথে লজ্জা পাওয়ার অভিনয় করে বলল, আমার তো সিদ্ধার্থ মালহোত্রা মতো ছেলে পছন্দ। শ্রাবণ ভেবেছিল চুপচাপ থাকবে, লুকিয়ে যাবে। কিন্তু না, এই মেয়ে এতটাই বোল্ড যে বয়সে এত বড় একটি চাচাতো ভাইয়ের কাছে বলছে ওর কেমন ছেলে পছন্দ। শ্রাবণ সাথে সাথে বলল, একবারে চাপকে দাঁতগুলো সব ফেলে দেব। দুধ দাঁত পড়েছে তোর? তুই এখন এত বড় একটা ভাইয়ের সামনে বসে বলছিস তোর এরকম ছেলে পছন্দ সেরকম ছেলে পছন্দ। বেয়াদব মেয়ে, সামনে তাকা। মেঘলা থতমত খেয়ে গেল। মনে মনে ভাবল, এই যা, আমার কি দোষ? উনিই তো জানতে চাইলেন। বুঝি না এরকম কেন করে। মাথায় কোন ডিস্টার্ব আছে কিনা। এভাবে চুপচাপ কিছুক্ষণ বাদে চলে এলো কোচিং সেন্টারের সামনে। শ্রাবণ মেঘলাকে নামতে বলে গাড়িটি একটু সাইডে নিয়ে পার্ক করে চুপচাপ দুজন কোচিং সেন্টারে ভিতর ঢুকল। অফিসে ঢোকার সাথে সাথে শরীফের চোখ পড়ল শ্রাবণের দিকে। শরীফ সাথে সাথে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে দৌড়ে এসে শ্রাবণকে জড়িয়ে ধরল। ধরে বলল, কেমন আছিস শালা? শ্রাবণ বলল, ছাড়। কিসের শালা? আমার বড় বোন নাই। শ্রাবণ বলল, কেমন আছিস? সত্যি অনেক দিন পর দেখা। শরীফ বলল, এই তো আছি আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? ওকে। শ্রাবণ বলল, মেঘলা? মেঘলা বলল, হুম ভাইয়া। শ্রাবণ বলল, কাছে আয়। এ হচ্ছে শরীফ, আমার ছোটবেলার বন্ধু। আর শরীফ ও মেঘলা আমার। শেষ করতে পারল না শ্রাবণ। তার আগেই শরীফ বসে উঠল, বোন। বুঝতে পারছি। মেঘলা বলল, আসসালামু আলাইকুম শরীফ ভাই। শরীফ বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? শ্রাবণ মনে মনে বলল, আমাকে দিনভর ভাইয়া ভাইয়া বলেও বাদ দিতে পারিনি। আর ওকে কি সুন্দর শরীফ ভাই বলে ডাকছে। বহুরূপী নারী। সরি শিশু। দীর্ঘ একটি শ্বাস ফেলে শরীফের দিকে তাকিয়ে বলল, মুখটা বন্ধ কর। এবার কাজের কথা শোন। সামনে ওর এসএসসি পরীক্ষা। বাড়িতে কোন টিউটর রাখা হয়নি। গ্রামের স্কুলে পড়তো, এখানে হঠাৎ ছোট আব্বুর পোস্টিং এর জন্য চলে আসতে হয়েছে, তাই পড়ালেখা যেন কোন সমস্যা না হয় কোচিং এ ভর্তি করিয়ে দিচ্ছি। নিজের একদম মায়ের পেটের আপন ছোট বোন মনে করে পড়াবি। শরীফ সাথে সাথে বলে উঠল, আপন মায়ের পেটের বোন হলে তোর হতে পারে, আমার না। আমার তো বন্ধুর কাজিন। অনেক দূরের, তাই রক্তের বোন ভাবতে পারছি না। আমি তো কাজিন সিস্টার মনে করব, তুই মনে মনে আপন মায়ের পেটের বোন ভাবতে পারিস। বলেই মেঘলার দিকে তাকিয়ে হেসে দিল শরীফ। দুজনের কথা শুনে মেঘলা সাথে সাথে চোখ নামিয়ে ফেলল। আজ আর ক্লাস করবে না। চা কফি খেয়ে দুজন আবার ব্যাক করল। আগামীকাল বিকাল থেকে মেঘলাকে প্রতিদিন কোচিংয়ে আসতে হবে। পড়ালেখায় যেহেতু অনেকখানি পিছিয়ে গিয়েছে, তাই পরীক্ষার আগে কভার করার জন্য এই 1 মাসের মধ্যে সব পড়াই কমপ্লিট করতে হবে। গাড়িতে বসে মেঘলার দিকে আর চোখে তাকিয়ে শ্রাবণ বলল, কোচিংয়ে চুপচাপ মাথা নিচু করে যাবি, চুপচাপ মাথা নিচু করে আসবি। কেউ যদি কথা বলতে আসে কথা বলবি না। কেউ যদি নাম্বার চায় নাম্বার দিবি না। সরি, তোর তো নাম্বারই নাই। কেউ যদি নাম জিজ্ঞেস করে নামও বলবি না। চুপচাপ শুধু বোবার মতো পড়ালেখা করবি। মেঘলা শ্রাবণের দিকে তাকিয়ে বলল, বোবার মতো মানে? আমি কি বোবা নাকি? আর বোবা হয়ে থাকলে লেখাপড়া কিভাবে করব? শ্রাবণ মেঘলা দিকে বিরক্ত চোখে তাকালো। তাকিয়ে বলল, তুই মুখে মুখে এত তর্ক করিস কেন? আর তোকে আমি যখন বললাম আমাকে শ্রাবণ ভাইয়া বলবি না, অন্তস্থ বাদ দিয়ে বল, তখন তোকে দিয়ে বলাতে পারি না। কোচিং এর শরীফকে তো ঠিকই প্রথম দেখায় শরীফ ভাই বললি।
যেখানে মুখটা চালাতে বলি সেখানে তো চালাতে পারিস না, যেখানে মুখটা বন্ধ রাখা দরকার সেখানে খুব মুখ চলে তোর। মেঘলা বিরক্ত হল। এই লোকের সাথে আরেকটি কথাও বলবে না মেঘলা। তাই সামনের দিকে চুপচাপ তাকিয়ে রইল। তবে মনে মনে ভাবতে লাগল, প্রত্যেকদিন এই লোকের সাথেই কোচিংয়ে আসতে হবে। এই লোকের সাথে যেতে হবে। কিভাবে কাটবে সামনের দিনগুলো যেখানে আজকেই বনিবনা হচ্ছে না। এদিকে শ্রাবণ গাড়ি চালাচ্ছে আর ভাবছে এই মেয়ে এখনই এরকম 6 বছর আগে কি চিন্তা করে শহীদুল খান তার সাথে এই মেয়ের বিয়ে করিয়ে দিয়েছিল। জবাব চাইবে শহীদুল খানের কাছে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেল। যেহেতু শুক্রবার ছিল খানাপিনা বেশ ভালো আয়োজন হয়েছে। আজ সবাই দুপুরে একসাথে খাওয়ার জন্য বসেছে, এমন সময় ওরা ভিতরে আসতেই সবাই বলল, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আয়, একসাথে সবাই আজকে খাবো। মেঘলা চুপচাপ বেনি দুলিয়ে দুলিয়ে উপরে চলে গেল। শ্রাবণ যাবে ঠিক এমন সময় শহীদুল খান জিজ্ঞেস করলেন, কোচিং কেমন? কি অবস্থা? কালকে থেকে ক্লাস করবে তাহলে রেগুলার? বাবার দিকে তাকিয়ে বিরক্ত হলো শ্রাবণ। মনে পড়ে গেল 6 বছর আগে কি মনে করে এই ফিডার খাওয়া শিশু বাচ্চার সাথে বিয়ে করিয়ে দিয়েছিল শ্রাবণকে। এই মেয়েকে তো এখনো কোলে বসে বসে ফিডার খাওয়াতে হবে। আর এই বয়সী ওর মতো একটা ছেলের সাথে এরকম একটা তেজি স্বভাবের মেয়েরই কেন বিয়ে হলো? শান্তশিষ্টা একটা মেয়ের বিয়ে হতে পারত। শ্রাবণ যতই চিৎকার চেঁচামেচি করত মেয়েটা চুপচাপ থাকত, কিন্তু না, এই মেয়ে তো 4 লাইন বাড়িয়ে বলে। আর এইরকম একটা বেয়াদব মেয়েকে ছাড়তে নাকি ওর কষ্টে অর্জিত 10 লক্ষ টাকা দিয়ে তারপরে ছাড়তে হবে। ভাবা যায়? তাই বলল, তোমার এত কিছু জানতে হবে না, তুমি তো আর কোচিং এ পড়বে না। যে পড়বে সে জেনে এসেছে। শহীদুল খান শ্রাবণের প্রশ্নের উত্তর শুনে হা হয়ে গেল। কি প্রশ্নের কি জবাব দিয়ে গেল ছেলেটা? আর এরকম জবাবটাই বা কেন দিল? কি হয়েছে? যাওয়ার সময় তো ঠিকঠাক ছিল, আসার সময় এরকম অদ্ভুত আচরণ কেন করল ছেলেটি? উনি কোন কিছুই ভেবে উঠতে পারছেন না। আজকাল ছেলের আচরণে খুব অবাক হচ্ছেন। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে সবাই খাবার টেবিলে একসাথে বসল। বিশাল খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে। শ্রাবণ আসার পরে আজ এই প্রথম আবার এত সুন্দর আয়োজন করা হয়েছে। সব খাবার শ্রাবণ এবং বাড়ির প্রত্যেকটি মেম্বারের পছন্দ অনুযায়ী খাবার রান্না করা হয়েছে। সবাই খাচ্ছে আর টুকটাক আলোচনা চলছে। সাজ্জাদ খান শ্রাবণের দিকে তাকিয়ে বললেন, ধন্যবাদ, ওকে কোচিং সেন্টারে ভর্তি করে দিয়েছি সেজন্য। কত টাকা লেগেছে বল, আমি পাঠিয়ে দিচ্ছি তোর অ্যাকাউন্টে। সাথে সাথে শ্রাবণ চোখ তুলে তাকালো। টাকা পাঠিয়ে দিবে মানে? শ্রাবণ কি টাকা খরচ করতে পারে না? তাই আমতা আমতা করে বলল, লাগবে না, যা লেগেছে আমি দিয়ে এসেছি। সাথে সাথে সাজ্জাদ খান বললেন, নানা লাগবে না কেন? তুই কি এখন চাকরি-বাকরি করিস নাকি? মাত্রই তো বিদেশ থেকে এলি। হাত খরচা টাকা থেকে তোর মেঘলার কোচিং এর জন্য ফি দিতে হবে না। ঢাকা শহরে কোচিং এর টাকা কত হতে পারে আমার ধারণা আছে, বল, আমি দিয়ে দিচ্ছি। শ্রাবণ এবার চোখ তুলে তাকালো সাজ্জাদ খানের দিকে। যেন কত অজানা কথা বলতে চাচ্ছে কিন্তু মুখ ফুটে কিছুই বলছে না। শুধু কিছুক্ষণ পর নীরবতা ভেঙ্গে বলল, বলেছি তো আব্বু, আমি দিয়ে দিয়েছি। আমি কি দিয়ে দিতে পারি না? এই একটা প্রশ্নে থমকে গেলেন সাজ্জাদ খান। চুপ করে রইলেন। শ্রাবণ চোখ নিচে নামিয়ে চুপচাপ খেয়ে আর কারো সাথে কোন কথা বলল না। চুপচাপ হাত ধুয়ে উপরে উঠে গেল। বাকি সবাই খাবার খেল। টেবিলে পিন পতন নীরবতা। সিয়াম মনে মনে ভাবছে দুদিন ধরে শ্রাবণ ভাই মেঘলার সবকিছুতে অধিকার কেন খাটাচ্ছে। এদিকে তানিয়া আপু কেউ বিয়ে করল না। শ্রাবণ ভাই কি তবে মেঘলাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে? খাওয়ার পর্ব শেষ করে শহীদুল খান রুমে এসে বসে শান্তিতে একটি বই পড়ছিলেন। তবে বইয়ের দিকে খুব একটা মনোনিবেশ করতে পারছিলেন না। থেকে থেকে বারবার ছেলের আচরণ কেমন সন্দেহ মনে হচ্ছে। এমন সময় আসমা বেগম রুমে ঢুকে বিছানা গোছাতে গোছাতে বললেন, শুনছেন? শহীদুল খান বই বন্ধ করে চোখ তুলে তাকালেন স্ত্রীর দিকে। তারপরে দীর্ঘ একটি শ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আমিও ভাবছিলাম। আসলে আমিও বুঝতে পারছি না ছেলের মতি গতি। তবে বোঝার চেষ্টা করছি। আসলে কি ছেলে বড় হয়েছে?
এখন তো আর ছোট নেই, মুখের উপরে সবকিছু বলে দেয় না। আর তাছাড়া 6 বছর দূরে থাকার কারণে হয়তোবা ওর মনের কথা আমরা ঠিকমতো পড়তে পারছি না। আমার মনে হয় ওকে কয়েকটা দিন সময় দেওয়া উচিত। ও নিজের সাথে একটু বুঝেশুনে সিদ্ধান্ত নেক। 6 বছর আগে বাচ্চা ছিল জিদের মাথায় অনেক সিদ্ধান্ত নিয়েছে, এখন বুঝে শুনে চোখের সামনে দেখে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখি। আসমা বেগম বললেন, ঠিক আছে, দেখছি ছেলেকে সিদ্ধান্ত নেয়। তবে আমি কিন্তু মেঘলাকে মনে মনে ছেলের বউ হিসেবে অনেক আগে থেকেই ধরে নিয়েছি। তবে আমার কি মনে হয় জানেন? মায়ের মন তো ছেলের চোখ দেখলে বুঝতে পারি। ও মেঘলার দিকে অন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। হয়তো ছেলেটা ধোঁয়াশার মধ্যে আছে, বুঝতে পারছে না কি করবে। তাই ওদের একটু সময় দেওয়াই ভালো। দেখি কি হয়। আমার মনে হয় ভালো কিছুই হবে। তোমাকে আমি ভালো করে চিনি আসমা। ওরা সময় না নিলেও তুমি ঠিক খুঁজে খুঁজে ওদেরকে সময় দিয়ে দিবে। তুমি কি ভাবো আমি তোমাকে কিছু লক্ষ্য করিনি? সেই ছোট্টবেলা থেকে চিনি তোমাকে। দুষ্টু বুদ্ধি তোমার মাথায়ও কম নেই। ছেলেমেয়েগুলো তোমার মতোই হয়েছে, বলল শহীদুল খান। রাত বাজে 12টা। শ্রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। রুমের মধ্যে সিগারেট খুব কম খায় শ্রাবণ। কেমন সবকিছু গুমোট লাগে, তাই খোলামেলা পরিবেশে খাচ্ছে। আর তাছাড়া রুমের সিগারেট গন্ধ থাকলে মা সকালে পরিষ্কার করতে এলে সবকিছু বুঝতে পারবে। এটা তো আর আমেরিকা নয়, তাই নিজের রুমে খায় না। কিছুক্ষণ ধূমপান করে ধীরে ধীরে ছাদ থেকে নিচে নেমে এলো শ্রাবণ। নিজের রুমে যাবে ঠিক তার আগেই চোখ পড়ল মেঘলা রুমে। মেঘলা রুমে দরজা লাগানো না, হালকা একটু চাপানো। কি মনে করে যেন শ্রাবণের পা জোড়া থমকে গেল। দাঁড়িয়ে রইল কিছুক্ষণ রুমের বাইরে। আনমনে হাত উঠে গেল দরজায়। দরজায় হালকা ধাক্কা দিয়ে শ্রাবণ ভিতরে প্রবেশ করল। রুমে ড্রিম লাইট জ্বালানো। ডিসেম্বরের এই শীতেও মেয়েটা জুহুথুবু হয়ে শুয়ে নেই। গায়ে কম্বল একটু সরে গিয়েছে। শোয়াটা খুবই বাচ্চামে স্বভাবের শোয়া। এত বড় একটা মেয়ে এইভাবে শোয় নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারত না শ্রাবণ। মাথার নিচ থেকে বালিশ সরে গিয়েছে অথবা বালিশ থেকে মাথা সরে গিয়েছে। চুলগুলো সব ফ্লোরে বিছিয়ে আছে, যেন মনে হচ্ছে ঘন কালো অন্ধকারের মতন কোন সাপ ফনা তুলে আছে। শ্রাবণ কি মনে করে যেন হাঁটু ভেঙে ধীরে ধীরে মেঘলার কাছে বসল। বসে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘলার দিকে। দেখছে মেঘলার কাজল কালো ভ্রুজোড়া সরু নাক। পাতলা ফুলের পাপড়ির মতো দুটো ঠোঁট যেন শীতে একটু তিরতির করে কাঁপছে। চুলগুলো যেন ঘন কালো মেঘ। যেন আকাশে বুকে বিছিয়ে আছে মেঘ কালো চুল। শ্রাবণ অবচেতন মনেই চুলগুলো হাতে নিল। নিয়ে কি মনে করে যেন নিজের নাকের সামনে ধরল। চুলগুলোতে তেল দিয়েছিল, হয়তো শ্যাম্পু করেছে, তবুও চুলগুলোতে তেলের সুন্দর একটি হালকা সুগন্ধি ভেসে আসছে। শ্রাবণ নাক টেনে সুগন্ধি নিল চুল থেকে। এমন অদ্ভুত মোহনীয় চুলের সুগন্ধি শুধুমাত্র ছোটবেলা শ্রাবণ যখন মাকে জড়িয়ে ধরে লেপ্টে থাকত তখন পেত। আর আজ বড় হয়ে মেঘলা চুলে এরকম সুন্দর সুগন্ধি পাচ্ছে। শ্রাবণ আবার নাক টেনে সুন্দর করে চুলের সুগন্ধি নিজের ভিতরে নিয়ে নিল। মনে মনে ভাবল মেঘ কালো চুলগুলো যেন একদম মেঘের মতো, নামের সাথে যায়। ঠিক আছে মেঘলার মেঘ কালো চুল, আজকে থেকে তোকে আমি মেঘ বলে ডাকব, মনে মনে বলল শ্রাবণ। তারপর একটি গান ধীরে ধীরে গুনগুন করল শ্রাবণ। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। অঝরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে। শ্রাবণ মেঘ, শ্রাবণ মেঘ, শ্রাবণের মেঘ। কথাটি গুনগুন করে বলেই মনে মনে হাসলে শ্রাবণ। তারপর চুপচাপ উঠে দাঁড়ালো। চুলগুলো সুন্দর করে গুছিয়ে দিল বালিশের পাশে। কম্বল টেনে দিল বুক বরাবর। তারপর উঠে ধীরে ধীরে আরেকবার শেষবার মেঘলাকে আর চোখে দেখে আবার গুনগুন করে গানটি গাইতে গাইতে রুম থেকে বের হয়ে গেল শ্রাবণ। এদিকে সাবিহা সুলতানার ঘুম আসছে না। থেকে থেকে মেয়ের ভবিষ্যতের কথা শুধু বারবার ভেবেই চলেছে। শ্রাবণ যেভাবে সবকিছুতে মেঘলার বিষয়ে অধিকার বোধ দেখায়, মেঘলা বাড়ন্ত বয়স কৈশোর পার করে সদ্য যৌবনে পা দিচ্ছে। একবার যদি শ্রাবণের প্রেমে পড়ে যায়, ভালো লেগে যায়, আর শ্রাবণ যদি ওকে তখন স্বীকার না করে, তখন কি হবে মেঘলার?
মেঘলা তো জানে না শ্রাবণ ওর বিয়ে করা স্বামী। কিন্তু শ্রাবণ তো জানে। মেঘলাকে যখন মানবেই না তাহলে কেন এত অধিকারবোধ দেখায়? কেন এত কাছে যায়? যদিও সাবিহা সুলতানা জানিয়ে দিয়েছেন মেঘলা থেকে দূরে থাকতে, কিন্তু শ্রাবণ কেন কথা শুনছে না? কি চলছে শ্রাবণের মনে? মনে মনে ভাবল সাবিহা সুলতানা। আমতা আমতা করে সাজ্জাদ খানকে ডেকে বলল, শুনছেন? কিছু কথা বলার ছিল। সাজ্জাদ খান ঘুমাননি। সাজ্জাদ খানও আজ ভাবছে। সারাদিনে শ্রাবণের করা আচরণগুলো উনাকেও ভাবাচ্ছে, তাই বললেন, হ্যাঁ বল, ঘুমাওনি কেন? সাবিহা সুলতানা বললেন, ঘুম আসছে না। অনেক ঘুমানোর চেষ্টা করছি। বারবার শুধু একটি কথাই মাথায় আসছে। সাজ্জাদ খান মুচকি হেসে বললেন, শ্রাবণের কথা তো? মেঘলার ব্যাপার, তাই না? সাবিহা সুলতানা মুচকি হাসল। হেসে বলল, আপনি সব কথাই বুঝে যান আমার। কোন কিছুই তো আর লুকানো নেই। ভাবছি মেঘলা বাড়ন্ত বয়স, শ্রাবণের করা আচরণগুলোর জন্য যদি মেঘলা ওর প্রতি আগ্রহী হয়ে ওঠে তবে কি হবে? শ্রাবণ যদি ওকে মেনে না নেয় ভবিষ্যতে স্ত্রী হিসেবে? কষ্ট তো আমার মেঘলাই পাবে। 6 বছর আগে অস্বীকার করেছে শ্রাবণ। 6 বছর পর বিদেশ থেকে এসেও অস্বীকার করেছে। তবে এই কয়েকদিনে ওর আচরণ আমাকে অনেক ভাবাচ্ছে। আমি জানি না আপনি খেয়াল করছেন কি না। সাজ্জাদ খান বললেন, খেয়াল করছি সাবিহা, খুব খেয়াল করছি। ছেলেটাও তো নিজের। খুব রুড হয়ে যে কিছু বলতে পারি না। ও তো আমার ছেলের মতো। আব্বু বলে ডাকে। আমরাও তো অন্যায় করেছিলাম জোরজবরদস্তি ছেলেটাকে বিয়ে করিয়ে দিয়ে। ও তো কখনো বিয়ের জন্য রাজি ছিল না। তবে এখন সবকিছুই অদ্ভুত লাগে। বড়ই অদ্ভুত লাগে ওর আচরণগুলো। দেখি 21 দিন যাক। এরকমই চলতে থাকলে আমি ওর সাথে কথা বলবো, তবে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না। সবকিছুর একটা সময় আছে। শ্রাবণ মুচকি হাসতে হাসতে আর গান গাইতে গাইতে নিজের রুমে ঢুকল। এখনো গুনগুন করে গেয়ে চলেছে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। খুব ভালো লাগছে আজ শ্রাবণের এই গানটি গাইতে। মনে মনে কয়েকবার আওড়ালো শ্রাবণের মেঘ। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।